নমস্কার বন্ধুরা, আজকে আমি কয়েকজন মুসলমান বীরের কথা বলবো। কয়েকজন মুসলিম বীর যারা নেতাজি সুভাষচন্দ্র বসু, এই যে দেখছেন না আমার ঠিক পেছনে, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজে সদস্য হিসেবে যারা ভারত মায়ের মুক্তির জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ আমেরিকান বাহিনীর, যৌথ বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই করেছিলেন এবং অসাধারণ বীরত্ব এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন, সেই কয়েকজন অনেক অনেক আছেন এবং তাদের কোনো ধার্মিক পরিচিতি তারা সে সময় রাখেননি। তারা সম্পূর্ণভাবে সেই সময়ে জাতীয়তাবাদী বীরের ভূমিকা পালন করেছিলেন। এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলে নেতাজির অসাধারণ দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা যে কোনো মূল্যে বিদেশি শেকল থেকে দেশ মাতৃকাকে উদ্ধার করে স্বাধীন ভারত তৈরির জন্য এবং অখণ্ড স্বাধীন ভারত তৈরির জন্য তারা নিজের জীবনের সমস্ত সুখ, আনন্দ, আহ্লাদ, স্বপ্ন সব এখানে এসে এই স্বাধীনতার বেদিতে তারা অর্পণ করে দিয়েছিলেন। সেই বীরদের অ্যাকচুয়ালি কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো বর্ণ হয় না, কোনো ভাষা হয় না, তারা সবার হয়, তারা ইউনিভার্সাল। কিন্তু তবুও আমি মুসলমান কথাটা উল্লেখ করছি তাদেরকে বোঝানোর জন্য যে আমাদের সেই সময়ে এরকম বীর ছিলেন যারা ধার্মিকভাবে মুসলমান হলেও তারা নেতাজির বাহিনীতে থেকে কখনো পাকিস্তানের দাবি করেননি, ধর্মের ভিত্তিতে ভারত বিভাজনের দাবি করেননি এবং ঐক্যবদ্ধ এবং শক্তিশালী ভারত, স্বাধীন ভারত তারা চেয়েছিলেন। সেই কয়েকজনের আজকে আমি আপনাদেরকে নাম মনে করিয়ে দেব। হয়তো অনেকের নাম আপনারা কোনোদিন শোনেননি, হয়তো কারো কারো নাম অল্প অল্প করে শুনেছেন। এটা আমাদের দুঃখের কথা যে যেমনভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে নেতাজির ইতিহাসকে চাপা দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি নেতাজির যারা সহযোগী ছিলেন, যারা অসাধারণ কাজ করেছেন, অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছেন, তাদেরকেও ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এটা আমাদের একটা জাতীয় ভুল হয়েছিল, যে ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত আমাদের, তাদেরকে আবার সবার সামনে তুলে ধরার মধ্য দিয়ে। আজকে আমি কয়েকজনের নাম আপনাদের কাছে রাখবো এই ভিডিওর মাধ্যমে এবং তাদের প্রতি আমি আমার বিনম্র কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব এই ভিডিওর মধ্য দিয়ে। নেতাজি, যার অবর্তমানে আমরা স্বাধীনতার কল্পনাও হয়তো করতে পারতাম না, এবং আমি বিশ্বাস করি আপনারা হয়তো সবাই বিশ্বাস করেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সর্বোত্তম মহানায়ক ছিলেন, যার কারণেই ব্রিটিশরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। আমরা 1945-এর 15 আগস্ট আমরা স্বাধীনতা পাই, যদিও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুঃখজনকভাবে ভারত বিভাজিত হয় এবং ব্রিটিশদের চক্রান্ত সেক্ষেত্রে সফল হয় ভারত বিভাজনের মধ্য দিয়ে। তো যে কজন মুসলিম বীরের কথা আমি বলবো, মুসলিম কথাটা উল্লেখ করার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের আত্মা আমাকে ক্ষমা করবেন। একজন হলেন আবিদ হাসান, জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন, হায়দ্রাবাদের ছেলে, তরুণ ছেলে, যার সামনে ইঞ্জিনিয়ারিং পড়ে ভারতে ফিরে ভালো চাকরি করার এবং ভালো সুখ আহ্লাদের জীবনযাপন করার হাতছানি ছিল। সে আবিদ হাসান নেতাজি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে যান তখন তার সঙ্গে দেখা করেন। দেখা করে নেতাজির সঙ্গে কাজ করার, দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার সংগ্রামে শরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপর জানেন, নেতাজি জার্মানি থেকে জাপান পর্যন্ত যে সাবমেরিন যাত্রা করেছিলেন, 3 মাস সমুদ্রের জলের তলা দিয়ে সাবমেরিনে করে, যে যাত্রার সময় যে কোনো সেকেন্ডে ভয়াবহ দুর্ঘটনায় সব কিছু ধ্বংস হয়ে যেতে পারত, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারতেন। সেই 3 মাসের সাবমেরিন যাত্রায় নেতাজির একমাত্র ভারতীয় সৈন্য সঙ্গী ছিলেন এই আবিদ হাসান।
এই আবিদ হাসান পরবর্তী সময় নেতাজির ব্যক্তিগত উপদেষ্টা হন এবং নেতাজির অত্যন্ত প্রিয়ভাজন যারা ছিলেন, খুব বিশ্বস্ত যারা ছিলেন, তাদের মধ্যে আবিদ হাসান অন্যতম একজন ছিলেন। তারপর নাম আসে কর্নেল হাবিবুর রহমানের। কর্নেল হাবিবুর রহমান এই আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, জার্মানিতে যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। তিনি এর পরে যখন দ্বিতীয় দফায় যখন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা হয়, তখনও তিনি তার মধ্যে অন্যতম ছিলেন। নেতাজির অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, নেতাজির সহযোগী ছিলেন। নেতাজি যখন আজাদ হিন্দ সরকার গঠন করেন 1943 সালের 21শে অক্টোবর সুদূর সিঙ্গাপুরে, সেই সরকারের মন্ত্রিসভার তিনি সদস্য ছিলেন। আর বার্মাতে যখন আজাদ হিন্দ ফৌজ অভিযান চালায় বিদেশি বাহিনীর বিরুদ্ধে, সেই অভিযানের অন্যতম নায়ক ছিলেন এই হাবিবুর রহমান। এরপর আসছে কর্নেল এহসান কাদির। আজাদ হিন্দ রেডিওর কথা আমরা অনেকেই শুনেছি। নেতাজির রেডিওতে দেশবাসীর উদ্দেশ্যে যে বেতার ভাষণ, সে বেতার ভাষণ ভারতবাসীর মধ্যে মানে অসাধারণ শিহরণ জাগিয়ে দিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশে মাতৃকার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য ঘরে ঘরে মানুষ প্রস্তুত হয়ে যেত। সে আজাদ হিন্দ রেডিওর ডাইরেক্টর ছিলেন এই কর্নেল এহসান কাদির। ইনি আজাদ হিন্দ ফৌজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। কর্নেল এনায়েতুল্লাহ হাসান নেতাজির সেনাবাহিনীর প্রশিক্ষণ ছিলেন, ট্রেনার ছিলেন, ট্রেনিং দিতেন তিনি। পাশাপাশি নেতাজির আজাদ হিন্দ ফৌজের সেনাদের জন্য দেশভক্তিমূলক নাটক লিখতেন, রেডিওতে সম্প্রচার করতেন সেই নাটক, যাতে সেই নাটক শুনে শুনে যৌবনের মধ্যে নিজেকে সমর্পণ করার তেজ, ইচ্ছা এবং প্রচণ্ড দেশভক্তি জেগে ওঠে। মেজর জেনারেল শাহনওয়াজ খান, ওনার নাম আপনারা অনেকে শুনেছেন অল্প বিস্তর। আজাদ হিন্দ ফৌজের অন্যতম সেরা এই কমান্ডারের নেতৃত্বেই বাহিনীর সৈন্যরা ভারতের মাটিতে ব্রিটিশ বাহিনীর ওপর আক্রমণ শুরু করেন। আপনারা জানেন আজাদ হিন্দ ফৌজ আর ব্রিটিশ আমেরিকান যৌথ বাহিনীর মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছিল, ব্যাপক ভয়ানক ভীষণ যুদ্ধ হয়েছিল, ঝড় বৃষ্টির মধ্যেও সেই যুদ্ধ হয়েছিল। খাদ্যের অভাব, অন্যান্য সামগ্রীর অভাব, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব, সেই সমস্ত কিছু তুচ্ছ করে শুধুমাত্র দেশপ্রেমকে, শুধুমাত্র যে কোনো মূল্যে মাতৃভূমিকে মুক্ত করার প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করে বাহিনীর প্রত্যেক সেনা তখন যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের নায়ক ছিলেন শাহনওয়াজ খান। আরাকান, নাগাল্যান্ড ইত্যাদি বিভিন্ন জায়গায় এই হামলা, তার নেতৃত্বে যে হামলা আক্রমণ ব্রিটিশের বিরুদ্ধে, তাতে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়ে ব্রিটিশ আমেরিকান বাহিনী। কর্নেল মেহবুব আহমেদ নেতাজির মিলিটারি সচিব ছিলেন। এই কর্নেল মেহবুব আহমেদ তিনি আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ সরকারের মধ্যে লিয়াসন অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনারা জানেন, এখনো শোনেন মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে লিয়াসন অফিসার শব্দটা, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে অল্প বিস্তর যুক্ত আছেন তারা লিয়াসন অফিসার, সংযোগ রক্ষাকারী আধিকারিক। এই সংযোগ রক্ষাকারী আধিকারিক ছিলেন ইনি আপনার কর্নেল মেহবুব আহমেদ। তিনি আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ সরকারের মধ্যে সংযোগ রক্ষা করতেন। করিম গানি এবং ডিএম খান, এই দুজনের কথা একসাথে, তারা ছিলেন আজাদ হিন্দ সরকারের 6 জন উপদেষ্টা ছিলেন। এই 6 জন উপদেষ্টার মধ্যে এই দুজন উপদেষ্টা ছিলেন করিম গানি এবং ডিএম খান। তাদের মধ্যে করিম গানি এবং ডিএম খানের বিরুদ্ধে ব্রিটিশের কি পরিমাণ রাগ ছিল, ক্রোধ ছিল এবং তারা তাদেরকে কতটা ভয়ানকভাবে তাদেরকে ঘৃণা করত ব্রিটিশরা, তার প্রমাণ পাওয়া যায় যে সংযুক্ত রাষ্ট্র এই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন এই করিম গানি এবং ডিএম খানকে তাদের শত্রু হিসেবে ঘোষণা করে। ভাবতে পারেন, ব্রিটিশের
ভিতকে নাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে পরে তাদেরকে সংযুক্ত রাষ্ট্র শত্রু হিসেবে ঘোষণা করে অফিসিয়ালি। ইউসুফ মারকানি, এই একজন ব্যক্তির কথা বাদ দিলে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। তার অসাধারণ আত্মত্যাগ আমার মনে হয় যতদিন পৃথিবী থাকবে ততদিন তা মনে রাখতে হবে। এই যে ইউসুফ মারকানি, তিনি ছিলেন রেঙ্গুন, বার্মার তৎকালীন রাজধানী রেঙ্গুন ছিল, সেই রেঙ্গুনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী, কোটি কোটি টাকার মানে অসাধারণ ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসায়ী ইউসুফ মারকানি বেসিক্যালি তিনি গুজরাটি ছিলেন। গুজরাট থেকে তিনি রেঙ্গুনে গিয়ে সেখানে ব্যবসা শুরু করেন এবং ব্যবসার সাফল্য লাভ করেন। নেতাজির বাহিনী যখন প্রতিষ্ঠিত হয়, নেতাজি যখন স্বাধীনতা যুদ্ধের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে নেন সিঙ্গাপুরে, তখন এই ইউসুফ মারকানি তাকে একটু একটু করে অর্থ সাহায্য করতে শুরু করেন। কখনো 2 লাখ টাকা, কখনো 3 লাখ টাকা, এরকম নানানভাবে তিনি তাকে অর্থ সাহায্য করতে শুরু করেন। একটা সময় নেতাজি কি করেন, নেতাজি সামগ্রিকভাবে আহ্বান করেন যে এবার ফাইনাল ওয়ার, চূড়ান্ত যুদ্ধের সময় এসে গেছে, এখন যার যা কিছু আছে সব এনে ঢেলে দাও মাতৃ চরণে, মায়ের মুক্তির জন্য এবার সবাইকে সর্বোচ্চ বলিদান দিতে হবে। এই আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ইউসুফ মারকানি তার যত জুয়েলারি ছিল, তার যত জায়গা সম্পত্তি ছিল, তার যত ক্যাশ ছিল, সব এনে নেতাজির কাছে অর্পণ করে দেন। ভাবতে পারেন, নেতাজি মানে অবাক হয়ে যান, একটা মানুষ তার সমস্ত রোজগার, সমস্ত কিছু সব এনে স্বাধীনতার জন্য ঢেলে দিচ্ছেন। অবাক হয়ে যান নেতাজি এবং নেতাজির সহযোগীরা। নেতাজির চোখে জল চলে আসে। তারপর তিনি একটা দাবি করেন নেতাজির কাছে, নেতাজির বাহিনীর যে খাকি পোশাক, যে পোশাক পরে তারা যুদ্ধ করবে দেশের স্বাধীনতার জন্য, সে পোশাক দাবি করেন। নেতাজি তাকে পোশাক দেন এবং সেই পোশাক পরে তিনি নেতাজির বাহিনীর সদস্য হয়ে যান, ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম একজন নায়ক হয়ে যান। নিজের জীবনের আর কিচ্ছু রাখেননি, পুরো পরিবার, তার স্ত্রী, তার সন্তান সবাই মিলে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন। মেজর জেনারেল জামা খান কিয়ানি, আজাদ হিন্দ ফৌজের ফার্স্ট ডিভিশনের কমান্ডার ছিলেন এই মেজর জেনারেল জামা খান কিয়ানি। তার অধীনে গান্ধী, নেহেরু, আজাদ ব্রিগেড, নেতাজির বাহিনীতে কিন্তু গান্ধী ব্রিগেড ছিল আলাদা, নেহেরু ব্রিগেড ছিল আলাদা এবং প্যাটেল ব্রিগেড ছিল, আপনার আজাদ ব্রিগেড ছিল। এর মধ্যে 3টি ব্রিগেডের যে কমান্ড ছিল, এই কমান্ড তার অধীনে ছিল, এই কিয়ানির, মেজর জেনারেল কিয়ানির অধীনে ছিল। 1945 সালের 18 আগস্ট হাবিবুর রহমানকে সাথে নিয়ে বিমান যাত্রা শুরুর আগে মোহাম্মদ কিয়ানিকে সেনাবাহিনীর প্রধান হিসেবে অর্থাৎ আর্মি চিফ হিসেবে ঘোষণা করেন। আজাদ হিন্দ ফৌজের আর্মি চিফ হিসেবে ঘোষণা করেন মোহাম্মদ কিয়ানিকে নেতাজি সুভাষচন্দ্র বসু। একটাবার ভেবে দেখেন, নেতাজির কতটুকু বিশ্বাসের পাত্র হলে, দেশপ্রেম কি পরিমাণ থাকলে পরে, দেশের মুক্তি সংগ্রামে তার যে ডিভোশন, তার যে ডিটারমিনেশন কি প্রবল থাকলে পরে নেতাজির মতন মহানায়ক তার অবর্তমানে তাকে সেনানায়ক হিসেবে দায়িত্ব দেন। শওকত আলী, এই আর এক মহান বীর, যার বীরত্বের কথা আপনারা কোথায় জানেন বেশি করে? যখন আপনাদের মধ্যে কেউ কেউ মৈরাঙে যান, মণিপুরের মৈরাঙে যেখানে নেতাজির বাহিনী, আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ আমেরিকান ফোর্সকে সরাসরি যুদ্ধে পরাজিত করে যে মৈরাং প্রথম দখল করেছিল এবং সেখানে হেডকোয়ার্টার, আজাদ হিন্দ ফৌজের হেডকোয়ার্টার স্থাপন করেছিল, ভারত আজাদ হিন্দ সরকারের কার্যালয় স্থাপন করেছিল, সেই মণিপুরের মৈরাঙে প্রথম যুদ্ধ করে ব্রিটিশদের হারিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার পরম সৌভাগ্য হয়েছিল এই মোহাম্মদ শওকত আলীর। তিনি সেই বীর, যে বীর ব্রিটিশদের পরাজিত করার সেই দুর্ধর্ষ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। সেই
মহান বীর শওকত আলী, তার নাম আপনারা ময়রাঙে গেলে আপনারা জানতে পারবেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে সারা ভারতবর্ষ, সারা বাঙালি সবাই জানুক, আমি চাই সবাই এই বীরদের, অসাধারণ দেশপ্রেমী রাষ্ট্রবাদী বীরদের, যাদের বীর গাথা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা অনন্তকাল ধরে, সেই বীরদের বীরত্বের কথা সবাই জানুক, সবাই গর্ববোধ করুক, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, তাদের মহানতার জন্য তাদের প্রতি অনন্তকাল কৃতজ্ঞ থাকুক। আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক অজানা বীরের সঙ্গে আপনাদের পরিচিত করাতে পারলাম। তাদের সম্বন্ধে অল্প বিস্তর হলেও, তাদের তো বড় বড় ইতিহাস, এ ধরনের মহাপ্রাণ মহাবীরদের ইতিহাস কখনোই 1-2 লাইনে বলা যায় না, বলে শেষ করা যায় না। কিন্তু আমরা ভিডিওটাকে ছোট্ট রাখার জন্য তাদের অল্প অল্প করে তাদের কাহিনী বললাম এখানে। আমার মনে হয় আপনাদের পরিবারের সবাইকে, আপনাদের পরিচিত সবাইকে এই ভিডিওর কথাগুলো শোনানো দরকার। নতুন নতুন বাচ্চাদের মধ্যে, এই নতুন জেনারেশনের শিশুদের মধ্যে তাদের সম্বন্ধে চেতনা জাগানো দরকার। তাহলে তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ, আত্মগৌরব বোধ, আমাদের যে অসাধারণ স্বাধীনতার যুদ্ধ এবং সেই যুদ্ধে যে আমরা বিশাল সাফল্য লাভ করেছি, সেই সাফল্যের পেছনে যারা ছিলেন তাদের সম্বন্ধে জানলে তাদের মধ্যে সেই ভাব জেগে উঠবে। তারা নিজের নিজের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং স্বাধীনতার প্রতিও তাদের শ্রদ্ধা অনেক বেশি বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বলার কথা না, এটা আপনারা নিজের দায়িত্ব মনে করে ভিডিওটিকে শেয়ার করবেন। কারণ আগামী প্রজন্মের প্রত্যেকটা ছেলেমেয়ের এই বীরদের সম্বন্ধে জানা উচিত। আর আমি তাদের আত্মার কাছে ক্ষমা চাইছি, কারণ এই ভিডিওর শুরুতে আমি তাদেরকে মুসলিম বীর বলেছি, শুধুমাত্র এটা আলাদা করে বোঝানোর জন্য যে তাদের অবদান কত বিশাল ছিল। আমরা স্বাধীনতার যুদ্ধে আমাদের নেতাজির নেতৃত্বে কখনোই হিন্দু মুসলমান আলাদা করে গণ্য করা হয়নি, বৌদ্ধ খ্রিস্টান গণ্য করা হয়নি। সবাই ভারত মাতার সন্তান হিসেবে, ভারতের মুক্তি সংগ্রামের নায়ক হিসেবে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের কাছে রাষ্ট্রপ্রেম সর্বাধিক ছিল। তারা কখনোই ধর্মের ভিত্তিতে বিভাজন চায়নি, মানুষে মানুষে ভেদাভেদ চায়নি। তারা দেশপ্রেমকে সবার ওপরে রেখেছিলেন। তাই তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা। অনন্তকাল তাদের গৌরব গাথা মানুষ জানবে, এই বিশ্বাস রাখি। ভালো থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। নেতাজির প্রতি আবারও শ্রদ্ধা। জয় হিন্দ, বন্দে মাতরম।